আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি তানিয়া ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বটানি, গভর্নমেন্ট বাংলা কলেজ। আজকে পড়ার বিষয় অ্যাঞ্জিওস্পার্মস বা আবৃতবীজী উদ্ভিদ। আজ থেকে প্রায় 12 কোটি বছর পূর্বে ক্রেটাসিয়াস যুগের প্রথম দিকে আবৃতবীজী উদ্ভিদের উদ্ভব হয়েছিল। প্রায় সকল পরিবেশেই আবৃতবীজী উদ্ভিদ বিস্তার লাভ করে থাকে এবং বর্তমানকালে পৃথিবীতে আবৃতবীজী উদ্ভিদেরই প্রাধান্য দেখা যায়। সবচেয়ে ক্ষুদ্রাকৃতির আবৃতবীজী উদ্ভিদ হচ্ছে উলফিয়া মাইক্রোস্কোপিকা, 1 মিলিমিটার, এবং সবচাইতে উঁচু আবৃতবীজী উদ্ভিদ দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়াতে জন্মে এবং তা হলো ইউক্যালিপটাস মার্জিনাটা, যা প্রায় 100 মিটার লম্বা হয়। বাংলাদেশে আবৃতবীজী উদ্ভিদের প্রজাতির সংখ্যা 3500 থেকে এবং এগুলি প্রায় 200টি গোত্রে অন্তর্ভুক্ত। বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্র প্রজাতি হলো উলফিয়া মাইক্রোস্কোপিকা এবং এটি জলজ উদ্ভিদ, এবং সবচেয়ে দীর্ঘতম প্রজাতির উদ্ভিদ হচ্ছে বৈলাম, গর্জন, তেলসুর ইত্যাদি। আবৃতবীজী উদ্ভিদ স্থলজ, জলজ বা এপিফাইটিক বিভিন্নভাবে জন্মে থাকে। অ্যাঞ্জিওস্পার্ম বা আবৃতবীজী উদ্ভিদ হচ্ছে যে সমস্ত উদ্ভিদে ফুল, ফল ও বীজ উৎপন্ন হয় এবং ফল হওয়ার কারণে বীজ আবৃত অবস্থায় থাকে, তাকে আবৃতবীজী উদ্ভিদ বলে। বর্তমানকালে পৃথিবীতে আবৃতবীজী উদ্ভিদরাই প্রাধান্য বিস্তার করে আছে। এখানে ছবিতে দেখা যাচ্ছে আবৃতবীজী উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে। এই গর্ভাশয়ের অভ্যন্তরে ডিম্বক থাকে। নিষেকের পরে এই গর্ভাশয়টি ফলে পরিণত হয় এবং এই ডিম্বকটি বীজে পরিণত হয়। যেহেতু বীজ ফলের মধ্যে আবৃত অবস্থায় থাকে, তাই একে আবৃতবীজী উদ্ভিদ বলে। আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য: উদ্ভিদ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। এরা বিরুৎ, গুল্ম ও বৃক্ষ সব ধরনের হয়ে থাকে। এটি একটি বিরুৎ উদ্ভিদ। বিরুৎ উদ্ভিদ দুর্বল এবং নরম কাণ্ড বিশিষ্ট। এটি গুল্ম ঝোপালো উদ্ভিদ, অর্থাৎ কাণ্ডের গোড়ার দিক থেকে প্রচুর পরিমাণে শাখা বের হয়ে একটি ঝোপ আকৃতি ধারণ করে। এবং এটি বৃক্ষ গুড়ি কাণ্ড বিশিষ্ট এবং শাখা প্রশাখা যুক্ত। এরা সকলেই ফুল উৎপাদন করে এবং ফুলে গর্ভাশয় থাকে। ডিম্বক গর্ভাশয়ের ভিতরে থাকে। এটি একটি আদর্শ ফুল। আদর্শ ফুলের স্ত্রীকেশরে 3টি অংশ থাকে: গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয়। এই গর্ভাশয়ের ভিতরে ডিম্বক থাকে, যা নিষেকের পরে বীজে পরিণত হয় এবং গর্ভাশয়টি ফলে পরিণত হয়। এদের ক্ষেত্রে পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়। এদের সকলের দ্বিনিষেক ঘটে। এদের নিষেকের পরে শস্য তৈরি হয় এবং তা কমপক্ষে ট্রিপ্লয়েড। ছবিতে ডাবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক দেখানো হচ্ছে। এই যে এখানে সরাসরি পরাগরেণু গর্ভমুণ্ডের উপরে পতিত হয় এবং দ্বিনিষেক ঘটে। দ্বিনিষেক একটি পুংগ্যামিটের সাথে একটি সেকেন্ডারি নিউক্লিয়াসের মিলন ঘটে এবং আরেকটি পুংগ্যামিটের সাথে ডিম্বাণুর মিলন ঘটে। এই জিনিসটাকে বলা হয় দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন, অর্থাৎ একই সময়ে 2টি নিষেক ঘটে। এই দ্বিনিষেকের ফলে এন্ডোস্পার্ম বা শস্য উৎপন্ন হয়, কারণ সেকেন্ডারি নিউক্লিয়াস হচ্ছে ডিপ্লয়েড এবং পুংগ্যামিট হ্যাপ্লয়েড। তো এইভাবে
ট্রিপ্লয়েড এন্ডোস্পার্মের সৃষ্টি হয়। এন্ডোস্পার্মে প্রচুর পরিমাণে স্টার্চ, প্রোটিন এবং লিপিড সঞ্চিত থাকে। আবৃতবীজী উদ্ভিদের বীজে একটি বা দুইটি বীজপত্র রয়েছে, গ্যামিটোফাইট স্পোরোফাইটের উপর নির্ভরশীল। এদের জাইলেম টিস্যুতে ভেসেল এবং ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে। জাইলেমের 4টি উপাদান, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, জাইলেম ভেসেল এবং প্রাকিট। এইগুলি জাইলেম ভেসেল, যেটা আবৃতবীজী উদ্ভিদে দেখা যায়। একইভাবে ফ্লোয়েমেরও 4টি উপাদান, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, সিড নল এবং সঙ্গী কোষ। এই সঙ্গী কোষ আবৃতবীজী উদ্ভিদে দেখা যায়। অ্যাঞ্জিওস্পার্ম এবং জিমনোস্পার্মের মধ্যে পার্থক্য। অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে বীজ ফলের মধ্যে আবৃত অবস্থায় থাকে এবং জিমনোস্পার্মের ক্ষেত্রে বীজ উন্মুক্ত অবস্থায় থাকে, এখানে ফলের কোনো আবরণ নেই। যেহেতু ফলের মধ্যে আবৃত অবস্থায় থাকে তাই একে বলা হয় অ্যাঞ্জিওস্পার্ম, আর এই বীজ মুক্ত অবস্থায় থাকে বলে একে বলা হয় জিমনোস্পার্ম বা ব্যক্তবীজী উদ্ভিদ। জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে পার্থক্য। জিমনোস্পার্মে গর্ভাশয় অনুপস্থিত এবং অ্যাঞ্জিওস্পার্মে গর্ভাশয় উপস্থিত। জিমনোস্পার্মে ফল হয় না, যেহেতু গর্ভাশয় অনুপস্থিত সেই কারণে ফল হয় না, এবং আবৃতবীজী উদ্ভিদে ফল হয়। জিমনোস্পার্মের বীজ ব্যক্ত অবস্থায় থাকে, আবৃতবীজী উদ্ভিদের বীজ ফলের মধ্যে লুকায়িত অবস্থায় থাকে। জিমনোস্পার্মের এন্ডোস্পার্ম হ্যাপ্লয়েড এবং এটি নিষেকের পূর্বে সৃষ্টি হয়। আবৃতবীজী উদ্ভিদের এন্ডোস্পার্ম ট্রিপ্লয়েড এবং এটি নিষেকের পরে সৃষ্টি হয়। জিমনোস্পার্মে আর্কিগোনিয়া উপস্থিত। আর্কিগোনিয়া স্ত্রী জননাঙ্গের একটি অংশ, যা ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্মে দেখা যায়, কিন্তু আবৃতবীজী উদ্ভিদে এই আর্কিগোনিয়া অনুপস্থিত। জিমনোস্পার্মে দ্বিনিষেক অনুপস্থিত এবং আবৃতবীজী উদ্ভিদে দ্বিনিষেক উপস্থিত। জিমনোস্পার্মে ভেসেল এবং সঙ্গী কোষ অনুপস্থিত, আবৃতবীজী উদ্ভিদে ভেসেল এবং সঙ্গী কোষ উপস্থিত। ছবিতে একটি জিমনোস্পার্ম এবং একটি অ্যাঞ্জিওস্পার্মকে দেখা যাচ্ছে। এখানে অ্যাঞ্জিওস্পার্মের এটি ডিম্বক এবং একটি গর্ভাশয়ের মধ্যে আবদ্ধ অবস্থায়, আর এখানে ডিম্বকটি মুক্ত অবস্থায় আছে, আর এর বাইরে গর্ভাশয়ের কোনো আবরণ নেই। এটি জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্মের উট। অ্যাঞ্জিওস্পার্মে ভেসেল থাকার কারণে এরকম সছিদ্র, এবং জিমনোস্পার্মে ভেসেল অনুপস্থিত, তাই এখানে ছিদ্র নেই। আবৃতবীজী উদ্ভিদের দুইটি শ্রেণী, একটি একবীজপত্রী এবং আরেকটি দ্বিবীজপত্রী। প্রথম ছবিটি একটি একবীজপত্রী উদ্ভিদের এবং দ্বিতীয় ছবিটি একটি দ্বিবীজপত্রী উদ্ভিদের। একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য। একবীজপত্রী উদ্ভিদের মূল অস্থানিক গুচ্ছমূল। যখন কোনো বীজের অঙ্কুরোদ্গম ঘটে তখন প্রথমে একটি ভ্রূণমূল বের হয়। এই ভ্রূণমূলটি গুচ্ছমূলের ক্ষেত্রে যেটা হয়, ভ্রূণমূলের পরে যে প্রাথমিক মূল বের হয় সেই প্রাথমিক মূলটি নষ্ট হয়ে যায় এবং কাণ্ডের গোড়া থেকে অনেকগুলি মূল বের হয়, তাকে বলা হয় গুচ্ছমূল। এই গুচ্ছমূল মোটামুটি সমান দৈর্ঘ্য বিশিষ্ট থাকে এবং বেশি দূর পর্যন্ত বিস্তার লাভ করতে পারে না। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে মূল স্থানিক এবং প্রধান মূল। এই ক্ষেত্রে ভ্রূণমূলের পরে যে প্রাথমিক মূলটি সৃষ্টি হয় সেটি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে প্রধান মূলে পরিণত হয় এবং এই মূলটি অনেক দূর পর্যন্ত অগ্রসর হতে পারে। একবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস সমান্তরাল, দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস জালিদাতা। একবীজপত্রী উদ্ভিদের পুষ্পের সংখ্যা প্রাইমেরাস। প্রাইমেরাস মানে পুষ্পের মধ্যে যে পাপড়ি বা বৃতি বা পুংকেশর বা ফুলের যে অংশগুলো আছে এগুলো সব 3 বা 3-এর গুণিতক থাকে, যেমন 3টি হতে পারে, 6টি হতে পারে, 9টি হতে পারে, এরকম।
আর দ্বিবীজপত্রী উদ্ভিদে পুষ্পপত্রের সংখ্যা টেট্রামেরাস বা পেন্টামেরাস। টেট্রামেরাস মানে 4 বা 4 এর গুণিতক, অর্থাৎ ফুলের মধ্যে পাপড়ি, পুংকেশর, বীতি এগুলো 4টি হতে পারে, 8টি হতে পারে, 16টি হতে পারে। অথবা পেন্টামেরাস মানে 5 এর গুণিতক, যেমন 5টি হতে পারে, 10টি হতে পারে, 15টি হতে পারে। যেমন তোমরা জানো জবা ফুলে পাপড়ির সংখ্যা 5টি। জবা ফুল একটি দ্বিবীজপত্রী উদ্ভিদ। একবীজপত্রী উদ্ভিদের বীজে একটি বীজপত্র থাকে, যেমন ধান, গম, ভুট্টা একবীজপত্রী উদ্ভিদ। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজে 2টি বীজপত্র থাকে, যেমন ছোলা, মটর এগুলো দ্বিবীজপত্রী উদ্ভিদ। একবীজপত্রী উদ্ভিদের বীজপত্র শীর্ষক এবং ভ্রূণমুকুল পার্শ্বীয়। দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজপত্র পার্শ্বীয় এবং ভ্রূণমুকুল শীর্ষক। একবীজপত্রী উদ্ভিদের ভ্রূণমূলে মূলাবরণ থাকে, দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণমূলে কোনো মূলাবরণ নেই। একবীজপত্রী উদ্ভিদের ভ্রূণমুকুলে মুকুলাবরণ থাকে, দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণমুকুলে কোনো মুকুলাবরণ নেই। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে ভাস্কুলার বান্ডেল বহু এবং বিক্ষিপ্তভাবে সাজানো। ভাস্কুলার বান্ডেল জাইলেম এবং ফ্লোয়েম। এই জাইলেম এবং ফ্লোয়েমগুলি একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে নির্দিষ্ট সজ্জারীতি ছাড়াই বিক্ষিপ্তভাবে সাজানো থাকে এবং এদের সংখ্যাও নির্দিষ্ট না। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কাণ্ডে ভাস্কুলার বান্ডেল সীমিত সংখ্যক এবং চক্রাকারে সাজানো। একবীজপত্রী উদ্ভিদের মূলে ভাস্কুলার বান্ডেলের সংখ্যা 6 এর অধিক। দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে ভাস্কুলার বান্ডেলের সংখ্যা 2 থেকে 6টি। একবীজপত্রী উদ্ভিদের মূলে একবীজপত্রীর কাণ্ডে ভাস্কুলার বান্ডেল ক্যাম্বিয়াম বিহীন। ক্যাম্বিয়াম যা জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে থাকে এবং এই ক্যাম্বিয়ামের উপস্থিতির কারণে উদ্ভিদের গৌণ বৃদ্ধি ঘটে। তো একবীজপত্রী উদ্ভিদের ক্যাম্বিয়াম বিহীন। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে ভাস্কুলার বান্ডেল ক্যাম্বিয়াম যুক্ত, অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম আছে এবং এই ক্যাম্বিয়ামের কারণে দ্বিবীজপত্রী উদ্ভিদের গৌণ বৃদ্ধি ঘটে। এখানে ছবির সাহায্যে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কিছু পার্থক্য দেখানো আছে। এখানে বীজে একটি বীজপত্র, এখানে বীজে 2টি বীজপত্র। এটি গুচ্ছমূল এবং এটি প্রধান মূল। এখানে ভাস্কুলার বান্ডেলগুলি বিক্ষিপ্তভাবে সাজানো আছে এবং এখানে ভাস্কুলার বান্ডেলগুলি একটি নির্দিষ্ট সজ্জারীতিতে বলয় আকারে সাজানো আছে। একবীজপত্রীর পাতা শিরা বিন্যাস জালিকাকার, সমান্তরাল। যেমন আমাদের অতি পরিচিত ধান গাছ, গম, ভুট্টা, বাঁশপাতা এগুলো সমান্তরাল শিরাবিন্যাস যুক্ত। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে এটি জালিকাকার শিরাবিন্যাস, যেমন জবা পাতা, গোলাপ পাতা, আম পাতা এগুলো দ্বিবীজপত্রী উদ্ভিদ। এখানে এটি প্রাইমেরাস, অর্থাৎ ফুলের বিভিন্ন অংশগুলি 3টি, 3টি পাপড়ি দেখা যাচ্ছে, 3টি বীতি, এটাকে বলা হয় প্রাইমেরাস। আর এখানে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে যেটা টেট্রামেরাস বা পেন্টামেরাস। এখানে 5টি পাপড়ি দেখা যাচ্ছে এবং এখানে গর্ভমুণ্ড 5টি। এবং জবা ফুলে দেখা যায় 5টি পাপড়ি, 5টি গর্ভমুণ্ড। তো জবা একটি দ্বিবীজপত্রী উদ্ভিদ। এরপরে শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন। নামকরণের আন্তর্জাতিক নিয়মকানুন মেনে বিভিন্ন বৈশিষ্ট্যের বিশ্লেষণ ও সমন্বয়ের মাধ্যমে একটি সুনির্দিষ্ট ও পরিকল্পিত পন্থায় উদ্ভিদ জগৎকে বিভিন্ন প্রজাতি, গণ, গোত্র, বর্গ, শ্রেণী প্রভৃতি পর্যায়ে বিভক্ত করাকে শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন বলে। এক কথায় শ্রেণীবিন্যাসের একক অনুসারে ক্রমান্বয়ে বিভিন্ন ধরনের উদ্ভিদকে সজ্জিত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। শ্রেণীবিন্যাসের একক রয়েছে বিভিন্ন ধরনের। শ্রেণীবিন্যাসের একককে বলা হয় ট্যাক্সন একবচনে এবং বহুবচনে বলা হয় ট্যাক্সা। বিভিন্ন ধাপ রয়েছে, প্রধান ধাপ 7টি, এদেরকে আবার ছোট ছোট ধাপে ভাগ করা হয়েছে। প্রথমে উদ্ভিদ জগৎ, প্ল্যান্ট কিংডম, এরপরে বিভাগ, উপবিভাগ, শ্রেণী, উপশ্রেণী, বর্গ, উপবর্গ। এখানে একটি উদাহরণের সাহায্যে ধাপগুলো দেখানো হয়েছে। যেমন উদ্ভিদ জগৎ প্ল্যান্ট কিংডম এর বিভাগ এমব্রায়োফাইটা সাইফোনোগামা, উপবিভাগ এনজিওস্পার্মি, শ্রেণী ডাইকটিলেডোনি, উপশ্রেণী আর্কিক্ল্যামাইডি, বর্গ রোজেলিস, উপবর্গ রোজেলা। পরিবার, উপপরিবার, গণ, উপগণ, সেকশন, প্রজাতি।
পরিবার রোজেসি, সাবফ্যামিলি রোজাইডি, জেনাস রোজা, সাবজেনাস ইউরোজা, সেকশন গ্যালিকেনি এবং স্পিসিস রোজা গ্যালিকা। তো শ্রেণীবিন্যাসের যে এককগুলো আছে, এক্ষেত্রে প্রজাতিকে বলা হয় শ্রেণীবিন্যাসের মৌলিক একক। প্রজাতি হলো জননাঙ্গের দিক দিয়ে সর্বাধিক মিল সম্পন্ন একদল উদ্ভিদ বা প্রাণী যারা নিজেদের মধ্যে পরস্পর মিলনের মাধ্যমে উর্বর সন্তান উৎপাদনে সক্ষম, কিন্তু অন্য প্রজাতির সাথে মিলে উর্বর সন্তান উৎপাদনে অক্ষম, এবং এরা একই পূর্বপুরুষ থেকে উদ্ভূত। তো কাজে দেখা যায় যে পৃথিবীর সমস্ত আম গাছ একই প্রজাতির অন্তর্ভুক্ত, পৃথিবীর সমস্ত কাঁঠাল গাছ আর্টোকার্পাস হেটেরোফাইলাস একটি নির্দিষ্ট প্রজাতির অন্তর্ভুক্ত। তবে বিভিন্ন পারিপার্শ্বিক কারণে একই প্রজাতির বিভিন্ন উদ্ভিদের মধ্যে অল্প বিস্তর পার্থক্য দেখা যেতে পারে। এরপরে আছে জেনাস। জেনাস শ্রেণীবিন্যাসের দ্বিতীয় একক। জননাঙ্গের দিক দিয়ে সর্বাধিক মিল সম্পন্ন একটি বা কয়েকটি প্রজাতি মিলে একটি জেনাস সৃষ্টি হয়। দৈহিক বৈশিষ্ট্যের পার্থক্য হেতু কারণে বট, অশ্বত্থ, ডুমুর এরা তিনটি পৃথক প্রজাতি, কিন্তু জননাঙ্গের মিলের কারণে এই তিনটি প্রজাতি ফাইকাস নামক একটি জেনাস সৃষ্টি করেছে। ফ্যামিলি বা গোত্র বা পরিবার। ফ্যামিলি হলো শ্রেণীবিন্যাসের দ্বিতীয় একক। কতগুলি নিকট সাদৃশ্যযুক্ত গণ সমষ্টিগতভাবে সৃষ্টি করে একটি পরিবার বা গোত্র, যেমন গসিপিয়াম বা কার্পাস, হিবিস্কাস বা জবা, অ্যাবলমোস্কাস ঢেঁড়স, সিডা, বেরেলা, এই সমস্ত জেনাসগুলি মালভেসি নামক একই পরিবারের অন্তর্ভুক্ত, কারণ এদের সকলেরই পরাগ কণ্টকিত, পরাগধানী এককোষীয় এবং বৃক্কাকার, পুংকেশর একগুচ্ছযুক্ত, উপপত্র মুক্তপার্শ্বীয় প্রভৃতি সাধারণ বৈশিষ্ট্য আছে। একইভাবে সোলানাম বেগুন বা আলু, ক্যাপসিকাম হচ্ছে মরিচ, ধুতরা বা ডাটুরা, নিকোটিয়ানা তামাক, লাইকোপার্সিকন টমেটো, এরা সবাই সোলানেসি নামক একই পরিবারের অন্তর্ভুক্ত, কারণ এদের সবারই স্থায়ী বৃতি, দলরগ্ন পুংকেশর, স্ফীত বা তির্যকভাবে অবস্থিত অমরা রয়েছে। অর্ডার বা বর্গ। নিকট সাদৃশ্যযুক্ত কয়েকটি পরিবার মিলে এক একটি বর্গ গঠন করে, যেমন মালভেসি, টিলিয়েসি, বোম্বেসেসি প্রভৃতি পরিবার মিলে মালভেলিস বর্গের সৃষ্টি করেছে, কারণ পুষ্প বহু প্রতিসম, উভলিঙ্গ, পেন্টামেরাস বা পঞ্চাংশ, বৃতি ভালভেট, পুংকেশর একাধিক বৃত্তে সজ্জিত, অমরা বিন্যাস অক্ষীয় প্রভৃতি বৈশিষ্ট্যের এই সকল পরিবার একই রকম। এই বর্গের নাম সাধারণত এরিসেসেসা। ক্লাস বা শ্রেণী। নিকট সাদৃশ্যযুক্ত কয়েকটি বর্গ মিলে একটি শ্রেণী গঠন করে। বীজে দুটি বীজপত্র আছে বলে মালভেলিস, স্যাপিন্ডেলিস, অপানশিয়ালিস, এরিকেলিস এরকম প্রভৃতি কতগুলি বর্গ মিলে দ্বিবীজপত্রী বা ডাইকোটিলেডনি গঠন করেছে। ডিভিশন বা বিভাগ। কয়েকটি নিকট সাদৃশ্যযুক্ত শ্রেণী মিলে একটি বিভাগ গঠন করে, যেমন মনোকটিলেডনি, ডাইকটিলেডনি প্রভৃতি মিলে এমব্রায়োফাইটা সাইফোনোগামা নামক বিভাগ সৃষ্টি করেছে। কিংডম বা উদ্ভিদ জগৎ। এটি শ্রেণীবিন্যাসের সর্বশেষ একক এবং কয়েকটি বিভাগ মিলিতভাবে সৃষ্টি করে হচ্ছে উদ্ভিদ জগৎ। যেমন এঙ্গলার প্লান্টন 13টি বিভাগ মিলিতভাবে উদ্ভিদ জগৎ সৃষ্টি করেছে। এরপর শ্রেণীবিন্যাসের প্রকারভেদ। শ্রেণীবিন্যাসকে বিভিন্নভাবে শ্রেণীবিন্যস্ত করা হয়েছে উদ্ভিদ জগৎকে। এর মধ্যে মোটামুটি প্রধানত 3 ভাগে ভাগ করা যায়: কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি, প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি এবং জাতিজনিত শ্রেণীবিন্যাস পদ্ধতি। কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতিতে কোনো একটি বা বিশেষ কয়েকটি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে উদ্ভিদ জগৎকে শ্রেণীবিন্যাস করা হয়। এর ফলে একই দলের অনেক উদ্ভিদের মধ্যে সাদৃশ্যের চেয়ে বৈসাদৃশ্যটাই বেশি থেকে যায়। আবার নিকট সাদৃশ্যযুক্ত অনেক উদ্ভিদ পৃথক পৃথক দলের অন্তর্ভুক্ত হয়ে পড়ে। থিওফ্রাস্টাস এবং লিনিয়াসের শ্রেণীবিন্যাস পদ্ধতি কৃত্রিম শ্রেণীবিন্যাসের উদাহরণ।
থিওফ্রাস্টাস উদ্ভিদ বিজ্ঞানের জনক। উনি কাণ্ডের বৈশিষ্ট্যের ভিত্তিতে উদ্ভিদকে শ্রেণীবিন্যাস করেছেন। এবং ক্যারোলাস লিনিয়াস উনি পুংকেশর এবং স্ত্রীকেশরের ভিত্তিতে উদ্ভিদকে শ্রেণীবিন্যাস করেছেন। প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি বিভিন্ন উদ্ভিদের মধ্যে অঙ্গসংস্থানিক সাদৃশ্যের উপর নির্ভর করে যে শ্রেণীবিন্যাস করা হয় তাকে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস বলে। এক্ষেত্রে উদ্ভিদের প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো হতে সাদৃশ্যযুক্ত সর্বাধিক সংখ্যক বৈশিষ্ট্য বেছে নেওয়া হয় এবং তার উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়। মাইকেল অ্যাডামসন, ল্যামার ডিজুসিও, বেনথাম হুকার ইত্যাদি সবই প্রাকৃতিক শ্রেণীবিন্যাসের অন্তর্গত। জাতিজনিত শ্রেণীবিন্যাস পদ্ধতি 1859 সালে স্যার চার্লস ডারউইনের বিবর্তনবিদ চার্লস ডারউইন ওনার অরিজিন অফ স্পিসিস বইটি প্রকাশিত হওয়ার পরে নতুনভাবে উদ্ভিদকে শ্রেণীবিন্যস্ত করা হয়। শ্রেণীবিন্যাসের কাঠামোই পরিবর্তিত হয়ে যায় এবং তখন বিভিন্ন উদ্ভিদ গোষ্ঠীকে তাদের পূর্বপুরুষের প্রতি লক্ষ্য রেখে ও উৎপত্তিগত সম্পর্কের উপর নির্ভর করে সাজানো হয়। এই পদ্ধতিতে সরল ও আদি গ্রুপ হতে জটিল ও আধুনিক গ্রুপের দিকে মানের ক্রমানুসারে সাজানো হয়। বিভিন্ন উদ্ভিদ গোষ্ঠীর উৎপত্তি স্থল এবং বিবর্তনের ধারাও এই পদ্ধতিতে প্রতিফলিত হয়। অর্থাৎ এই পদ্ধতিতে উদ্ভিদকে উৎপত্তি এবং বিবর্তনের ধারার ভিত্তিতে শ্রেণীবিন্যস্ত করা হয়। যেমন এংলার প্রান্ডলের শ্রেণীবিন্যাস, বেসিক শ্রেণীবিন্যাস, হাচিনসন, ক্রনকুইস্ট, তাক্তাজান এগুলো সবই হচ্ছে জাতিজনিত শ্রেণীবিন্যাস পদ্ধতি। আজকে আমরা ক্যারোলাস লিনিয়াসের কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি দেখব। ক্যারোলাস লিনিয়াস 1707 থেকে 1778 সাল পর্যন্ত তার জীবনকাল। ওনাকে শ্রেণীবিন্যাস তত্ত্বের জনক বলা হয় এবং বিপদ নামকরণের জনকও বলা হয়। উনি বেশ কিছু বই রচনা করেছেন, জেনেরা প্ল্যান্টেরাম, স্পিসিস প্ল্যান্টেরাম ইত্যাদি। স্পিসিস প্ল্যান্টেরামে ক্যারোলাস লিনিয়াস 1000 জেনাস এবং 6000 প্রজাতির বর্ণনা দিয়েছেন। ওনার শ্রেণীবিন্যাস পদ্ধতিটি আমরা দেখি, আলোচনা করা হোক। লিনিয়াসের শ্রেণীবিন্যাসের পরিলক্ষ্য বা আউটলাইন। লিনিয়াস সমস্ত উদ্ভিদ জগৎকে 24টি শ্রেণীতে ভাগ করেছেন। 24টি শ্রেণীর একটি হলো অপুষ্পক উদ্ভিদের, বাকি 23টি সপুষ্পক উদ্ভিদের। তিনি পুংকেশরের সংখ্যা, সংযুক্তি ও বৈশিষ্ট্যের ভিত্তিতে পুষ্পক উদ্ভিদকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করেন এবং স্ত্রী কেশরের সংখ্যা ও প্রকৃতির উপর ভিত্তি করে প্রত্যেক শ্রেণীকে আবার বিভিন্ন বর্গে বিভক্ত করেন। প্রথমে ক্লাস 1 বা মনেন্ড্রিয়া। মনেন্ড্রিয়ার পুংকেশর একটি, যেমন লেমনা। ডায়েন্ড্রিয়ার পুংকেশর 2টি, যেমন স্যালভিয়া। ট্রাইয়েন্ড্রিয়ার পুংকেশর 3টি, যেমন আইরিস। টেট্রান্ড্রিয়ার পুংকেশর 4টি, মেন্থা। পেন্টেন্ড্রিয়ার পুংকেশর 5টি, প্রিমুলা। হেক্সেন্ড্রিয়ার পুংকেশর 6টি, অ্যাসপারাগাস। হেপ্টেন্ড্রিয়ার পুংকেশর 7টি, অ্যাস্কেলাস। অক্টেন্ড্রিয়ার পুংকেশর 8টি, ফ্যাগোপাইরাম। অ্যানিনেন্ড্রিয়ার পুংকেশর 9টি, যেমন রিয়াম। ডেকেন্ড্রিয়ার পুংকেশর 10টি, যেমন এসার। ডোডেকান্ড্রিয়ার পুংকেশর 11 থেকে 19টি, যেমন কালা। আইকোসান্ড্রিয়ার পুংকেশর 20টি বা তার চেয়েও বেশি, যেমন রোজা। পলিয়েন্ড্রিয়ার পুংকেশর 20টি বা তার চেয়েও বেশি কিন্তু পুষ্পাক্ষের সাথে যুক্ত, যেমন টিলিয়া। ডিডাইনামিয়ার পুংকেশর 4টি এবং দীর্ঘদয়ী। দীর্ঘদয়ী মানে যখন 4টি পুংকেশরের মধ্যে 2টি পুংকেশর বড় এবং 2টি পুংকেশর ছোট, তাকে বলা হয় দীর্ঘদয়ী, যেমন অসিমাম। টেট্রাডাইনামিয়ার পুংকেশর 6টি এবং দীর্ঘচতুষ্টয়ী। দীর্ঘচতুষ্টয়ী পুংকেশর হলো যখন 6টি পুংকেশরের মধ্যে 4টি পুংকেশর বড় থাকবে এবং 4টি পুংকেশর দৈর্ঘ্যে ছোট থাকবে। উদাহরণ ব্রাসিকা।
মনোডেলফিয়ার পুংকেশর বহু এবং একগুচ্ছে সজ্জিত, যেমন হিবিস্কাস। ডাইডেলফিয়ার পুংকেশর বহু এবং দ্বিগুচ্ছে সজ্জিত, যেমন পিজম। পলিঅ্যাডেলফিয়ার পুংকেশর বহু এবং বহুগুচ্ছে সজ্জিত, যেমন সাইপ্রাস। সিনজেনেসিয়ার পুংকেশরগুলি যুক্ত পরাগধানী বিশিষ্ট, যেমন প্রাইডেক্স। গাইলেন্ড্রিয়ার পুংকেশর গর্ভপত্রের সাথে যুক্ত, যেমন ক্যালোট্রপিস। মনিশিয়ার পুংকেশর মনিশিয়ার পুষ্প একলিঙ্গিক এবং সহবাসী, যেমন টাইফা। ডাইশিয়ার পুষ্প একলিঙ্গিক এবং ভিন্নবাসী, যেমন ইউটিকা। পলিডেমিয়ার পুষ্প একলিঙ্গিক ও উভলিঙ্গিক এবং উদ্ভিদ মিশ্রবাসী, যেমন এমপ্রেট্রাম। ক্রিপ্টোগামিয়া, যেটি সর্বশেষ শ্রেণী, এটি অপুষ্পক উদ্ভিদ, যেমন শৈবাল, ছত্রাক, মস, ফার্ন ইত্যাদি। তো লিনিয়াসে এখানে দেখা গেল যে 24টি শ্রেণীর মধ্যে 23টি পুষ্পক উদ্ভিদের এবং সর্বশেষ যেটি সেটি হচ্ছে অপুষ্পক উদ্ভিদের। ওনার শ্রেণীবিন্যাসের দোষগুণ যদি দেখা যায়, দোষগুলি বা ত্রুটি হচ্ছে যে উদ্ভিদের সব পক্ষে শুধুমাত্র 24টি শ্রেণীকে অন্তর্ভুক্ত করেছেন, আর শুধুমাত্র পুংকেশর এবং গর্ভপত্রের সংখ্যার বিচারে সবগুলো উদ্ভিদগুলোকে 23টি শ্রেণীতে ভাগ করেছেন। এর ফলে অন্যান্য বৈশিষ্ট্যের মিল থাকা সত্ত্বেও নিকট সম্বন্ধযুক্ত গণগুলো প্রায় ভিন্ন ভিন্ন শ্রেণীতে অন্তর্ভুক্ত হয়েছে। আর গুণগুলো হচ্ছে যে পদ্ধতিটা অত্যন্ত সহজ, বিবেচ্য বৈশিষ্ট্যের সংখ্যা একটি হওয়াতে উদ্ভিদকে তাৎক্ষণিকভাবেই শনাক্ত করা যায়। আজকের ক্লাসে আমরা দেখলাম আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য, জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে পার্থক্য, একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য, শ্রেণীবিন্যাসের একক সমূহ, শ্রেণীবিন্যাসের প্রকারভেদ এবং একটি কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি বা ক্যারোলাস লিনিয়াসের শ্রেণীবিন্যাস পদ্ধতি আলোচনা। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।